আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা দেখো, আজকে আমি তোমাদের প্রথমে একটা প্রথমে দুটো ছবি দেখো, ছবিগুলোর মধ্যে দেখো সবাই ভাঙে গেল যা। হ্যাঁ, ভেঙে তো নতুন কিছু করতে হয়। আচ্ছা দেখো, তাহলে আমরা কি দেখা যাচ্ছে? আর কি বলে পাওয়ার প্ল্যান্ট? আচ্ছা, আগে প্রথম ছবিটা কি দেখা যাচ্ছে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্যার দেখে আসছি। স্বামী বলছে সোম দেখা যাচ্ছে। ঠিক আছে, বুদ্ধ জন্য ঠিক আছে, ভাই হাততালি বুদ্ধ জন্য। আচ্ছা, আবার আমরা যেটা দেখালাম এই জিনিসটার ভালো দিক কি আছে কে বলতে পারবো? বলো হ্যাঁ, বলো ভালো দিক কি? স্যার এখান থেকে আমাদের যে জাতীয় গ্রিডের বিদ্যুতের চাহিদা তার অনেকাংশ পূরণ হবে। আচ্ছা, ভেরি গুড। আর ভালো বলছে বসে এবার আরে বলে খারাপ দিক কি? আর স্যার এখান থেকে তেজস্ক্রিয়তা চলে যাবে স্যার। আচ্ছা, ভেরি গুড। আর কেউ খারাপ দিক কি? কম বাড়তে পারে স্যার। আর কেউ আমি বলো খারাপ দিক কি? পরিবেশ দূষণ হতে পারে। আচ্ছা, ভেরি গুড বলো। আচ্ছা, আমি বলছি পরিবেশের উপর প্রভাব, আর আমি বলছি তেজস্ক্রিয়তা। তাহলে আজকে আমাদের পাটিশিয়ানা হচ্ছে তেজস্ক্রিয়তা। আচ্ছা, আমরা আমাদের যে 13 অধ্যায় আছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স, সেই অধ্যায়ে আমরা প্রথমে টপিকটা যে তেজস্ক্রিয়তা, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আধা দিকে এখানে লিখে দাও তো তেজস্ক্রিয়তা, একটু বড় করে লেখো। আচ্ছা, তেজস্ক্রিয়তা আমরা আজকে পড়ব। তেজস্ক্রিয়তা সম্পর্কে কি জানো? কে কে জানো? হাত তুলে দাও। আচ্ছা, কি হাত তুলছে বলো তো, সামনে বলো তেজস্ক্রিয়তা কি? স্যার, কোনো তেজস্ক্রিয় মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্মি নিঃসরণের ঘটনাকে তেজস্ক্রিয় বলা হয়। হ্যাঁ, ভেরি গুড। এটা হাততালি। আমি মোমবাতি এটা কাপড় হাত তুলছিল। বলো দেখি তেজস্ক্রিয়তা আসলে কি? অস্থিতিশীল পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে তেজস্ক্রিয়তা। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের জন্য একটা হাততালি। আচ্ছা, তাহলে আমরা তোমাদের মতামত শুনলাম, এবার আমরা একটু পড়ি। এবার এই আপেল কি পড়ো তো, এখানে কি লেখা আছে? প্রকৃতিতে এমন কিছু পদার্থ আছে যারা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায় এবং বিভিন্ন ধরনের কণা ও রশ্মি বিকিরণ করে। এই ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। এটি প্রথম আবিষ্কার করেন ফরাসি পদার্থবিজ্ঞানী হেনরি বেকেরেল 1896 সালে। আচ্ছা, ধন্যবাদ। এবার এই মাসুদ রানা একটু বলো তো কি লেখা আছে? কোন কোন মৌল তেজস্ক্রিয়তা প্রদর্শন করে? আরেক নিউক্লিয়াস সাধারণত যেসব মৌলের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা 82 এর বেশি তাদের নিউক্লিয়াস অস্থিতিশীল হয় এবং তেজস্ক্রিয়তা প্রদর্শন করে এবং তারা স্থিতিশীল হওয়ার চেষ্টা করে, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম। আচ্ছা, বসো। তাহলে তোমরা যে সংখ্যাগুলো বললা, তোমাদের যে ধারণা কিন্তু প্রায় মিলে গেছে, তাই না? তোমরা আসলে অনেক ভালো জানো, তোমাদের সাথে প্রায় মিলে গেছে। আমরা তেজস্ক্রিয়তার সঠিক ধারণা পেলাম এবং উদাহরণ দেওয়া, তাই না? কয়েকটা উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম। আচ্ছা, তাহলে আমি একটু সামনে আসবো। এই যে এখানে কিছু তেজস্ক্রিয় মৌলের আমরা ছবি দেখি। আসলে বাস্তবে তেজস্ক্রিয় রশ্মিগুলো বা পদার্থগুলো কেমন, ইউরেনিয়াম কেমন, বেরিয়াম কেমন, আমরা তো দেখি না, তাই না? তুমি বুঝে দেখো, সামনে যাও, তুমি সামনে গিয়ে সবাইকে দেখাও। হ্যাঁ, তোমাকে দেখো যে ইউরেনিয়াম দেখতে আসলে কেমন, বেরিয়াম দেখতে কেমন, আমরা তো বাস্তবে দেখি না। হ্যাঁ, সব বলে দাও, একটু দেখে আনো সবাই। হ্যাঁ, দেখো এটা কি? ইউরেনিয়াম, এটাই বাবা।
সবাই দেখিছো ইউরেনিয়াম কেমন দেখতে? ইউরেনিয়াম তোমাদের ভালো করে দেখবা, তোমাদের কিন্তু পড়ার কাজ আছে এটা নিয়ে। তার নামগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? নামগুলো দেখতে হবে এবং ছবি দেখে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইউরেনিয়াম কি এটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার এই যে আমরা বন্ধুরা আলোচনা করলাম, তোমরা বললে আমরা আসলে করলাম তেজস্ক্রিয়তা কি। তোমাদেরকে আমি একটু কাগজ দিই, কিছু একটা রাবেরিক আসো, এই সবাইকে প্রত্যেক দলে 5টা করে কাগজ দিয়ে দাও। আচ্ছা, তেজস্ক্রিয়তা কি এতক্ষণ আমরা যে করলাম, তোমরা বললে আমরা স্লাইড দেখলাম, দেখে পড়লাম। তাহলে তেজস্ক্রিয়তা কি তোমরা একটু লিখবা। সময় হচ্ছে 1 মিনিট, ঠিক আছে? 1 মিনিট সময় তোমরা লিখবা। আচ্ছা, সময় শুরু হয়ে গেছে, 1 মিনিট সবাই লেখো। তেজস্ক্রিয়তা কাকে বলে? 1 মিনিট লিখে দাও। আচ্ছা, সময় কিন্তু 1 মিনিট শেষ। লেখা হয়েছে তোমাদের? ঠিক আছে, এবার আবার একটু তুলে দাও, সবাই নিয়ে দাও। সবাই লেখা হয়ে গেছে? 1 মিনিট সময় শেষ, সবাই নিয়ে দাও। বলো আবার একটু পড়ো, কোথায় কি লিখছে? অস্থিতিশীল নিউক্লিয়াসের কারণে মৌল থেকে এটা তো স্যার বুঝতে পারতেছি না কি আলফা বিটা গামা রশ্মি নির্গত হওয়াকে তেজস্ক্রিয়তা বলে। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর লিখেছে। তারপরে হচ্ছে স্যার অস্থিতিশীল পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা তারপর শেষ করতে পারি। গামা রশ্মি বের হওয়া। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে স্যার কোনো পরমাণু অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা আচ্ছা, তুমি বলে। বসো এখন। তাহলে আমরা সবাই লিখেছি, হ্যাঁ? সবার জন্য একটা হাততালি, সবাই আচ্ছা, তাহলে মোটামুটি আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে একটা ধারণা পেলাম। আচ্ছা, এবার আচ্ছা, তেজস্ক্রিয় রশ্মি। আচ্ছা, এবার তোমরা কি জানো যে তেজস্ক্রিয়তা ফলে কয় ধরনের রশ্মি বের হয়? 3 ধরনের। অনেকে বলছে। আচ্ছা, কি কি রশ্মি বের হয়? আচ্ছা, আলফা বিটা গামা। আচ্ছা, পাপি বলো কি কি রশ্মি বের হয়? আলফা বিটা গামা। আচ্ছা, ধন্যবাদ পাপিয়াকে। আচ্ছা, এবার আমরা দেখলাম যে আসলে তোমাদের উত্তরগুলো ঠিকই আছে। আমরা এর আগে স্লাইড দেখেছিলাম, তোমরা এখানে শিখেছো, তাই না? এর আগে আমরা স্লাইডে পড়েছিলাম কিন্তু আলফা বিটা এবং গামা রশ্মি। তোমরা তোমাদের আসলে এটা আসলে ল্যাটিন ভাষা, তো ইংলিশ না, উচ্চারণ দুইভাবেই করতে হয়। বাংলায় স্যার বিটা লেখা। হ্যাঁ, বাংলা বিষয়টা কিভাবে লেখে, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তোমাদের এখন বললে 3 ধরনের রশ্মি বের হয়, তাই না? আলফা বিটা এবং গামা 3 ধরনের রশ্মি বের হয়। তাহলে এই রশ্মিগুলো আসলে কেমন? আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে আলফা ডিকে, এখানে আলফা ক্ষয়, তবে এখানে আছে কি বেটা ডিকে, এখানে আছে কি গামা ডিকে। তা প্রথমে কি আলফা রশ্মি, তাই না? আলফা রশ্মি আসলে কেমন? আচ্ছা, আমরা দেখি যে এই যে এটা আমরা কি লিখলাম বলতো? হিলিয়াম, তাই না? আচ্ছা, হিলিয়ামের এটা কি? আমরা তো আগে বলছি ভর সংখ্যা, তাই না? আচ্ছা, নিচেটা কি? তাহলে এখান থেকে যদি আমরা ক্লাস 2 লিখি, তার মানে দুটো ইলেকট্রন কি দিলাম? বাদ দিলাম, তাই না? অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে কি হয়? ধনাত্মক হয়। ইলেকট্রন থেকে বাদ দিয়ে দিলাম। থাকলো কি? থাকলো হচ্ছে কি নিউক্লিয়াস? হিলিয়াম নিউক্লিয়াস। এটাই হচ্ছে আলফা কণা, ঠিক আছে? আলফা কণার চার্জ কি?
আর চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। আর তারপর দেখো এটা কি এটা হচ্ছে বেটা। বেটা আসলে মূলত একটা কি উচ্চ গতিশীল একটা ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন। বেটার চার্জ কি ঋণাত্মক চার্জ। আর তার গামাটা কি? গামা হচ্ছে খুবই একটা দ্রুত গতিশীল একটা রশ্মি, যার ভর নাই চার্জও নাই, তাই না? এই হলো আলফা বিটা এবং গামা রশ্মি। আচ্ছা আমরা দেখতে পেলাম এগুলো। আচ্ছা আচ্ছা ভেদন যোগ্যতা কি? কে পারো? ভেদন যোগ্যতা আসলে কি? ভেদন ক্ষমতা কি? যে রশ্মি স্যার কোনো কিছু ভেদ করে যেতে পারে হ্যাঁ, এটা ভেদনযোগ্য। তারপর ভালো লাগে, তারপর তাহলে হাততালি হবে। ভেদন যোগ্যতা বা ভেদ করার ক্ষমতা, তাই না? আচ্ছা আমরা একটু ভিডিও দেখবো, আসলে এটা দেখতে আমাদের দেখতে। আমরা ভিডিওটি দেখি। ভিডিওতে কি দেখা মনে করতে সবাই দেখবে, ছোট্ট একটা ভিডিও, পরে কিন্তু এখানে কাজ আছে। হ্যাঁ সাউন্ডে দরকার নেই, আমরা দেখো দেখার জিনিস। আচ্ছা ভিডিওটা মোটামুটি শেষ হলো। আচ্ছা এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম? কে বলতে পারে? কি বোঝা গেল? আচ্ছা বলো, সামনে বলো কি বোঝা গেল? স্যার এখানে আলফা বিটা গামা রশ্মি দেখানো হয়েছে, আর ওইদিকে দেখানো হয়েছে পেপার, অ্যালুমিনিয়াম আর হচ্ছে লেড, তিনটা পার্ট। আলফা রশ্মি পেপার পর্যন্ত যেতে পারে, বিটা রশ্মিটা অ্যালুমিনিয়াম পর্যন্ত যেতে পারে, গামা রশ্মির ভেদন ক্ষমতা অনেক বেশি, গামা রশ্মিটা লেড পর্যন্ত যেতে পারে। আচ্ছা ভেরি গুড, শারমিনের হাততালি। তাহলে শারমিন বলেছে, আর কি বলতে চাচ্ছ? আচ্ছা বলো, আমি বলতে আগ্রহী, আমি বলো। আলফা রশ্মিটা শুধু কাগজটাকে ভেদ করতে পারে, আর বিটা রশ্মিটা হচ্ছে এটা কাগজ এবং অ্যালুমিনিয়ামকে ভেদ করতে পারে, আর গামা রশ্মি এর হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য কম, এটা হচ্ছে একেবারে লেড পর্যন্ত ভেদ করতে পারে। আচ্ছা ভেরি গুড, আমি শুধু একটা হাততালি। তাহলে আমরা এটা দেখে বুঝলাম যে কোনটার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? গামা রশ্মি। আর কোনটা সবচেয়ে কম? আলফা রশ্মি। আচ্ছা ভেরি গুড, তোমরা অনেক ভালো বলেছো। এবার আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ ছবিতে কি দেখা যাচ্ছে? দিল্লি বলো, ছবিতে কি দেখা যাচ্ছে? দেখো হ্যাঁ আমাদের কি এই জায়গাটা কি পরিচিত মনে হচ্ছে? প্রথম ছবির জায়গাটা, তার জায়গাটা কি পরিচিত মনে হচ্ছে? প্রথমে দেখলাম স্যার রূপপুর স্যার রূপপুরে রূপপুর, হ্যাঁ। আর পরের ছবিটা এটা একটা হাসপাতাল। মেডিকেল, হ্যাঁ বলে যাচ্ছে নিচে কি লেখা আছে? রেডিওথেরাপি, তাই না? চিকিৎসা নেওয়া হচ্ছে। আচ্ছা তাই এইভাবে আমাদের শরীরে কি করে মানুষ এই তেজস্ক্রিয়তা কি করে প্রবেশ করে বা তৈরি করে, তাই না? আচ্ছা এবার আমরা যে কোথায় তেজস্ক্রিয়তা প্রভাব, প্রভাব মানে কি? তেজস্ক্রিয়তা ফলে কি কি ক্ষতি হয়, তাই না? এর কি কারণ কেউ কি জানি আমরা? জানি স্যার, আর জানি তো বলতে কি জানো? ক্যান্সারের ঝুঁকি। রানিস ক্যান্সার হলে হাতটা লেগে আর তুমি একটা আজকে কিছু কথা আরো বলতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। আনিস তো বলছে, আমরা একটু দেখি আসলে কি হয়। পরিবর্তন যদি পাঠানো তো নতুন, তাহলে আমি একটা ছবি দেখাবো, সবাই একটু দেখবো মনোযোগ দিয়ে। আচ্ছা তাহলে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো দেখি কি বোঝা যাচ্ছে? কে বলতে পারো? বিকলাঙ্গ শিশু স্যার। বিকলাঙ্গ শিশু। আচ্ছা এই স্বামী বলো, ছবিগুলো কি বোঝা যাচ্ছে? অস্বাভাবিক শারীরিক গঠন, আর আমি বলছি বিকলাঙ্গ, তাই না? আচ্ছা তাহলে আমরা কি বুঝতে পারছি? তেজস্ক্রিয়তার ফলে এই ধরনের ক্ষতি হয়, তাই না? আমার ছবি দেখে বুঝে গেল। তাহলে আসলে মানব দেহের যে কোষ বিভাজন আছে, সেই কোষ বিভাজনের যে নিয়মটা, ধারাবাহিকতা তেজস্ক্রিয়তার প্রভাবে নষ্ট হয়ে যায়, তাই না? নষ্ট হয়ে
কারণ গর্ভবতী মায়ের যদি তেজস্ক্রিয়তা গ্রহণ করে তাহলে তার সেখান থেকে এরকম এই ধরনের বাচ্চা জন্ম হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা ছবি দেখি। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? ক্যান্সার। একটু আগে এটা আমরা আইডিয়া বলেছিল ক্যান্সার। তেজস্ক্রিয়তা করে কি হয়? ক্যান্সার সৃষ্টি হতে পারে। আচ্ছা, তাহলে আরেকটা ছবি দেখো আমরা। তেজস্ক্রিয়তার উপর একটা পরিবেশের উপর একটা প্রভাব দেখাই। দুইটা ছবিকে ভালো করে দেখো সবাই। আচ্ছা, প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে? দেখো তো, প্রথম ছবিটা নিচে পড়ো, কি লেখা আছে? চেরনোবিল স্যার, চেরনোবিল ইউক্রেন 1986 সালে। আচ্ছা, পরেরটা হিরোশিমা জাপানে 1947 সালে। আচ্ছা, বলো। তাহলে আমরা ছবি দেখে কি বুঝতে পারছি? আলো করে তো ছবি দেখে কি বোঝা যায়? বোমা বানায় স্যার, ওই বোমা মেরে এলাকা পুরো ধ্বংস করে দিয়েছে। পুরো ধ্বংস হয়ে যায়। ভেরি গুড। আর কি বলবা? ছবি দেখে কি বুঝতে পারছো? প্রথমটা স্যার পারমাণবিক মিশন বিস্ফোরণ করছিল, তাই না? আমরা ইতিহাস থেকে পড়েছিলাম যে ইউক্রেনে কি হয়েছিল? 1986 সালে একটা আমাদের ভূপুরের মধ্যে একটা পারমাণবিক চুল্লি ছিল, সেটা বিস্ফোরণ করেছিল। ওটা পরিবেশের উপর কি ছিল? মারাত্মক প্রভাব পড়েছিল, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে তেজস্ক্রিয়তা শুধু মানবদেহের জন্য নয়, পরিবেশের জন্য বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনারা ভালো বলেছে। আচ্ছা, এবার আমরা একটা দলীয় ভাবে একটা কাজ করব। তাহলে আপনাদের এই প্রথম থেকে তেজস্ক্রিয়তা নিয়ে বেশ কিছু অনেক কিছু জানলাম, তাই না? আচ্ছা, এবার তোমরা সবাই দলে ভাগ হয়ে যাও। এই যে এটা 1 নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। আমরা প্রত্যেক দলে আমাদের 5 জন করে মেম্বার, ঠিক আছে? এবার একটা মজার খেলা, এটা কি দাও তো? আচ্ছা, এটা একটা হ্যাঁ, আমরা একটু খেলতে খেলতে শিখবো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি। এটাকে তুমি ঘোরাও। কি করেছে? কোথায়? আচ্ছা, যার হাতে যেটা পড়বে, এই যে অনেকে বলছে কি কোথায়, ও কোথায় যে একটা প্রশ্ন তৈরি করবে, একটা কোথায় শিখলো, এই কোথায় যে একটা প্রশ্ন তৈরি করবে এবং দলীয়ভাবে তারা সেটা উত্তর লিখবে, ঠিক আছে? এবার সবাই ভাবে করবে। তোমরা নাও ঘুরাও, ঘুরাও। হ্যাঁ, কি বলেছে কখন? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার তোমরা ধরো কে বলেছে? হ্যাঁ, আচ্ছা, এবার তোমরা ঘুরাও। হ্যাঁ, এটা লুডু সত্তা। আচ্ছা, কোথায় পড়েছে? কোথায় একটা প্রশ্ন তৈরি করো। আচ্ছা, এবার সামনে নাও, তোমরা এটা ঘুরাও। হ্যাঁ, কিভাবে? ভেরি গুড। কিভাবে একটা প্রশ্ন লিখে ফেলো এবং দলীয়ভাবে তোমরা আলোচনা করে উত্তর লিখবে। কখন? হ্যাঁ, কখন পেয়েছো? আচ্ছা, এরপরে তোমরা ঘুরাও, তোমরা ঘুরাও, সাইডে ঘুরাও। কি পেয়েছো? কে? আচ্ছা, তারপরে কি? কিভাবে? আচ্ছা, তারপরে এই যে সামনে যাও, ঘুরাও। তো হাই যাবে। আচ্ছা, ওই ঘুরানো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা এবার তো লেখা শুরু করো। আচ্ছা, সময় কিন্তু 2 মিনিট, ঠিক আছে? 2 মিনিট সময়। সবাই দলীয়ভাবে আলোচনা করে লিখো। দুই মিনিট শেষ স্যার। একটু সময় দেবো, ওদের হয় নাই তো, আলাদা তো ভালো ছাত্র। একটু সময় দেবো, ওদের তো হয় নাই। হয়ে গেছে স্যার। হয়ে গেছে? আচ্ছা, আমরা একসাথে নিব সময়টা। একটু ওয়েট করো। আচ্ছা, এবার এই মাসুদরা নাও, সময়টা যাদের হয়ে গেছে তাদের একটু জমা নাও। আচ্ছা, বসো একটু পরে। আচ্ছা, কাদাটা হয়ে থাকে, আলাদা হয়েছে, এর সামনে আসো। কাদা নিয়ে আসো, একটু বলো। জাপানে আর চেরনোবিল ইউক্রেনে। আচ্ছা, ধন্যবাদ। হাততালি। আচ্ছা, এবার কি কাজ হয়েছে? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। হাততালি। এবার কাজ হয়েছে। আমার উত্তর হচ্ছে কখন চেরনোবিল পারমাণবিক চুল্লি বিস্ফোরিত হয়? উত্তর হচ্ছে 1986 সালে। হ্যাঁ, ভেরি গুড। হাততালি। আচ্ছা, এবার একদম তেজস্ক্রিয় রশ্মিগুলো কিভাবে মানবদেহে ক্ষতি করে? ডিএনএ ও কোষীয় গঠন ধ্বংস করে, টিউমার সৃষ্টি করতে পারে, বিকলাঙ্গতা সৃষ্টি করে। হ্যাঁ, হাততালি। একটা হাততালি। ভেরি গুড। আচ্ছা, আর কোনটা বাকি আছে?
আচ্ছা আসো আসো তোমরা যা এটা হচ্ছে শেষ দল এই তোমরা দিয়ে দিও স্যার আমার প্রশ্ন ছিল হচ্ছে কেজিএ আমি কোশ্চেন করি তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করে তেজস্ক্রিয়তা আবিষ্কার করে বিজ্ঞানী হেনরি বেকরেল। আচ্ছা ভেরি গুড ভেরি আচ্ছা তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেলাম। জি স্যার। আচ্ছা এবার দেখো আমরা তেজস্ক্রিয়তা প্রতিরোধের উপায়। আচ্ছা এবার একটু ছবি একটু বলো তো এখানে কি লেখা আছে? তেজস্ক্রিয় উৎস থেকে যত দূরে থাকা যায়, তেজস্ক্রিয় উৎসের কাছে কম সময় থাকা, সীসা, কংক্রিট বা মোটা ধাতব আবরণ ব্যবহার করা, বিশেষ পোশাক, গ্লাভস, মাস্ক ব্যবহার, তেজস্ক্রিয় পদার্থ নিরাপদ পাত্রে রাখা, নিরাপদ তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থা করা। ধন্যবাদ তোমাকে। বুঝতে পেরেছো? কিভাবে তেজস্ক্রিয়তা আমরা দূরে থাকবো বা কিভাবে প্রতিরোধ করবো, তাই না? আচ্ছা আচ্ছা এবার দেখি তো একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর কে বলতে পারো? বলতো কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? এটা গামা রশ্মি হবে স্যার। আমার দেখি তো উত্তর ঠিক হলো কিনা। হ্যাঁ ভেরি গুড, সঠিক উত্তর দিয়েছো। অর্থাৎ একটা হাততালি। আচ্ছা আমরা সর্বশেষ শেষের দিকে চলে আসছি। আজকের পাঠে কোন কোন বিষয় অস্পষ্ট আছে? আগে শিখবো এই সামগ্রিক দিয়ে দাও। আচ্ছা আজকের পাঠে কোন কোন বিষয়ে অস্পষ্টতা আছে বা পূর্বের বুঝতে সমস্যা তোমরা লিখে ফেলো, 1 মিনিটের মধ্যে লিখে ফেলো কাগজে, ঠিক আছে? লিখে আমাকে তোমাদের দিবা। আচ্ছা শেষ ক্লাসে শেষ দিকে চলে আসছি। আচ্ছা এবার বাড়ি কাজ, তোমরা একটা বাড়ি কাজ দিলাম, একটু লিখে নাও। আমি তো তুলে ধরো বাড়ি কাজ, দেখো সবাই খাতা লিখে নাও। বাংলাদেশের কোন কোন স্থানে বর্তমানে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে বলে তুমি মনে করো? এটা কিন্তু চিন্তা করে লিখবা, বইতে কিন্তু পাবে না, ঠিক আছে? তুমি চিন্তা করে এগুলো লিখে ফেলবা। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে তোমরা এই যেগুলো লিখেছো অস্পষ্টতা আছে, তো আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এগুলো তোমাদের ক্লিয়ার করব, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা স্যার বিরতিতে